বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 2023 সালের এসএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রশ্নের 9 নং অঙ্ক। আজ আমরা 9 নং অঙ্কটি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমাদের 2023 সালের হিসাব বিজ্ঞানের 9 নং অঙ্কে বলা হয়েছে যে 2022 সালের 31 ডিসেম্বর তারিখের কিছু হিসাবের উদ্ধৃত এখানে দেওয়া আছে, যেগুলো থেকে তোমাদেরকে মূলধনজাত প্রাপ্তির পরিমাণ ক নম্বরে নির্ণয় করতে বলা হয়েছে, এবং খ নম্বরে সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, এবং গ নম্বরে এগুলোতে একটি রেওয়ামিল প্রস্তুত করতে বলা হয়েছে। সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2022 সালের 31 ডিসেম্বর, তার মানে এখানে যে উদ্ধৃতগুলো দেওয়া আছে সবগুলোই হচ্ছে সমাপনী। এখানে দায় এবং সম্পদগুলো শুধু আলাদা করে দেখাতে হবে। প্রথমে আমরা চলে যাব ক নম্বরে। ক নম্বর প্রশ্ন বলেছে মূলধনজাত প্রাপ্তির পরিমাণ নির্ণয় করার কথা। আমরা জানি মূলধনজাত প্রাপ্তির মধ্যে মাত্র কয়েকটা বিষয় যা, সেটা হচ্ছে ব্যবসায় বিনিয়োগ বা মূলধন, এবং কোনো প্রতিষ্ঠান বা কারো কাছ থেকে যদি ব্যবসায় প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে সেই ঋণ, এবং কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে যদি প্রতিষ্ঠান কোনো টাকা পায় তাহলে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আমরা দেখব এই এন্ট্রিগুলোর মধ্যে কোনগুলো এখানে আছে। আমাদের প্রথমে আছে মূলধন, তার মানে এটা মূলধন জাতীয় প্রাপ্তি। এখানে আছে বীমা, বীমা হইতেছে ব্যয়, ইজারা সম্পত্তি এটা সম্পদ, সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ এটা হচ্ছে সম্পদ, অনুপার্জিত রেভিনিউ, অনুপার্জিত রেভিনিউ, রেভিনিউ মানে আয়, আর আয়ের অনুপার্জিত বলতে এমনটা বোঝায় যেটা উপার্জন, অর্থাৎ তুমি টাকা নিয়ে এসে পড়ছো কিন্তু সেবাটা এখনো দেও না, অর্থাৎ অগ্রিম নিয়ে আসছো, অগ্রিম বোঝায়। তাহলে আমরা জানি আয়ের অগ্রিম দায়, তাহলে এটা অনুপার্জিত রেভিনিউ অবশ্যই দায়। প্রাপ্ত কমিশন এটা হচ্ছে আয়। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি হচ্ছে এটা মালিকানা সত্ত্ব বোঝায়। 8% বিনিয়োগ সম্পদ বোঝায়। বিজ্ঞাপন ব্যয়, অভিকর এটা ব্যয়। প্রাপ্য হিসাব সম্পদ, বাণিজ্যিক খরচ এটা খরচ বোঝাই যাচ্ছে, এটা ব্যয়। গৃহীত ঋণ, ঋণ এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা দায়। সেবা আয় এটা হচ্ছে আয় তো বোঝাইতেছে মুনাফা জাতীয় আয়। উপযোগ বিল এটা মুনাফা জাতীয় ব্যয়। মণিহারি এটাও মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা এখানে আমাদের ক নম্বরের জন্য যে মূলধন জাতীয় প্রাপ্তি বের করতে বলছে আমরা পেয়ে গেছি মূলধন এবং গৃহীত ঋণ। তাহলে এটার জন্য তোমাদের একটা প্রথমে ছক তৈরি করে নিতে হবে, এরকম একটা ছক নিতে হবে, বিবরণ টাকা টাকা। তাহলে আমরা এখানে প্রথমেই পাইছি আমাদের মূলধন, মূলধন এখানে মূলধন দেওয়া আছে 1 লক্ষ টাকা, এবং এরপরে পেয়েছি আমরা গৃহীত ঋণ। গৃহীত ঋণের পরিমাণ এখানে দেওয়া আছে 50,000 টাকা, 50,000 টাকা। তাহলে এটা খুব সহজ, 1,50,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে শুধু মূলধন, ঋণ এবং কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে যেই টাকাটা পাওয়া যায় সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আশা করছি বুঝতে পারছো, এরপরে না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। এবার চলে যাবো আমরা খ নম্বর অঙ্কে। আমাদের খ নম্বর অঙ্কে বলা হয়েছে যে সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো খ নম্বরের জন্য আমাদের প্রথমে একটা ছক তৈরি করে নিতে হবে। সমাপনী দায় এবং সম্পদের জন্য আমাদের এরকম একটা ছক তৈরি করে নিতে হবে, বিবরণ টাকা টাকা দিয়ে। সকলের কাছে বিনীত অনুরোধ, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যদি একটু হলেও উপকার হয়ে থাকে অবশ্যই আশা করি সাপোর্ট করবে এবং পাশে থাকবে। আচ্ছা, এখন আমাদের প্রথমে সমাপনী সম্পদ, আমরা এখান থেকে সম্পদগুলো চিহ্নিত করে নেব। আমাদের সম্পদের মধ্যে এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইজারা সম্পত্তি। তাহলে আমরা লিখব প্রথমে ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি আছে 18,000 টাকা। এরপরে আমাদের এখানে রয়েছে সাপ্লাইজ খরচ, অফিস সাপ্লাইজ। মণিহারি হচ্ছে ব্যয় এবং সাপ্লাইজ বা অফিস সরঞ্জাম এটা হচ্ছে সম্পদ। সাপ্লাইজ খরচ এখানে দেওয়া আছে 46,500 টাকা। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে সাপ্লাইজ খরচ আমরা নিয়ে নিয়েছি রেভিনিউ না, প্রাপ্ত কমিশন, সাধারণ সঞ্চিতি এবং 8% বিনিয়োগ।
আমরা এখানে লিখবো 8% বিনিয়োগ, এটা দীর্ঘমেয়াদী সম্পদ অর্থাৎ সমাপনী সম্পদ। 8% বিনিয়োগ আছে 50,000 টাকা। এছাড়া এখানে স্যার বিজ্ঞাপন, অভিকর, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব একটা সম্পদ, প্রাপ্য হিসাবের আরেক নাম হচ্ছে দেনাদার হিসাব, এটা হচ্ছে চলতি সম্পদ। তাহলে প্রাপ্য হিসাবের পরিমাণ দেওয়া আছে 18,000 টাকা। এরপরে দেওয়া আছে বাণিজ্যিক খরচ, গৃহীত ঋণ, সেবা আয়, উপযোগ বিল, মনিহারি। এ হচ্ছে আমাদের সম্পদ। আমাদের প্রথমে ছিল ইজারা সম্পত্তি, সাপ্লাইস, এরপরে ছিল বিনিয়োগ, এরপরে প্রাপ্য হিসাব, আর নাই। তাহলে এখন আমরা এগুলো যোগ করে দিলেই আমাদের সম্পদের পরিমাণ বের হয়ে যাইতেছে। আমরা যোগ করে নেই 18,000, 46,500, 50,000 এবং 18,000। এগুলো টোটাল 1,32,500 টাকা। আমাদের সমাপনী সম্পদের পরিমাণ হচ্ছে 1,32,500 টাকা। এরপর আমরা সমাপনী দায় নির্ণয় করব। তো আমাদের এখানে দায় দেওয়া আছে অনুপার্জিত রেভিনিউ, অর্থাৎ আয়ের অগ্রিম দায়, অনুপার্জিত রেভিনিউ, অনুপার্জিত রেভিনিউ। অনুপার্জিত রেভিনিউ দেওয়া আছে 6,000 টাকা। এরপরে আমাদের এখানে দায় আছে গৃহীত ঋণ, এটা দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ সমাপনী দায়। গৃহীত ঋণের পরিমাণ দেওয়া আছে 50,000 টাকা, 50,000। এরপরে দেখবো আমরা আর কিছু আছে কিনা, আর নাই। তাহলে আমরা এখানে সমাপনী দায়ের পরিমাণ পাচ্ছি, এখানে ছিল অনুপার্জিত রেভিনিউ 6,000, গৃহীত ঋণ আছে 50,000, 6,000, 50,000, 56,000। তার মানে আমাদের সমাপনী দায়ের পরিমাণ হচ্ছে 56,000। এই হলো আমাদের গ নাম্বার প্রশ্নের খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করছি সকলে বুঝতে পারছো। এরপর চলে যাব আমরা গ নাম্বারে। আমাদের ঘ নাম্বারে বলা হয়েছে যে উল্লেখিত তথ্য দ্বারা একটি রেওয়ামিল প্রস্তুত করতে হবে। তাহলে অবশ্যই আমাদের রেওয়ামিলের জন্য একটা সফট তৈরি করে নিতে হবে। রেওয়ামিলের জন্য প্রথমে আমাদের এরকম রেওয়ামিলের একটা সফট তৈরি করে নিতে হবে। ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এরপর আমরা দেখে নেব আমাদের এন্ট্রিগুলো কি কি দেওয়া আছে। এখানে মূলধন, তো মূলধন আমরা জানি ক্রেডিট, তাহলে ক্রমিক নং 1-এ প্রথমে আমরা লিখব মূলধন। মূলধন ক্রেডিটে 1 লক্ষ টাকা। এরপর আছে বীমা, ক্রমিক নং 2-এ বীমা, বীমা দেওয়া আছে 5,000, বীমা যেহেতু একটা ব্যয়, ডেবিট। এরপর ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি, সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, ডেবিট 18,000 টাকা। এরপর সাপ্লাইস খরচ, সাপ্লাইস খরচ, সাপ্লাইস একটা সম্পদের নাম, তাহলে 46,500 ডেবিট। এরপরে অনুপার্জিত রেভিনিউ, অনুপার্জিত রেভিনিউ যেহেতু আয়ের অগ্রিম দায় 6,000 ক্রেডিট। এরপর প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত মানে পাওয়া গেছে, তার মানে আয়, আয় ক্রেডিট।
এরপর সাধারণ সঞ্চিতি, আমরা জানি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, তাহলে সাধারণ সঞ্চিতি 26,000 ক্রেডিট। এরপর 8% বিনিয়োগ, বিনিয়োগ সম্পদ ডেবিট। 9 নম্বর আছে বিজ্ঞাপন, একটা ব্যয়ের নাম, ব্যয় ডেবিট, ব্যালেন্স প্রকাশ করে ডেবিট 7,000 টাকা। এরপর আছে অভিকর, অভিকর, এগুলো হচ্ছে ব্যয় ডেবিট। 11 নম্বর প্রাপ্য হিসাব, সম্পদ বোঝায় ডেবিট 18,000 টাকা। এরপর আছে আমাদের বাণিজ্যিক খরচ, এটা ব্যবসায়িক একটা খরচ, তার মানে ব্যয় ডেবিট। গৃহীত ঋণ, ঋণ মানে দায়, তাহলে 50,000 টাকা ক্রেডিট। এরপর সেবা আয়, আয় মানে ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিটে লিখব 21,000। এরপর উপযোগ বিল, 15 নম্বর উপযোগ বিল, দেওয়া আছে 30,000। উপযোগ বিল একটা ব্যয়ের নাম, 30,000 ডেবিট। 16 মণিহারি, একটা ব্যয়ের নাম, মুনাফা জাতীয়, অর্থাৎ এটা ডেবিট। সেখানে আমরা আমাদের যোগফলগুলো করে নিই। এখানে ছিল 1 লাখ, 6,000, 10,000, 26,000, 50,000, 21,000। আমাদের উভয় পাশের রেওয়া মিলের যোগফল হচ্ছে 2,13,000। আশা করছি সকলে অঙ্কটা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম নতুন অনেক ভিডিও এখানে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো।